সাউন্ড দিন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো। আজকে আমাদের রাজশাহী কলেজের ব্যবসায় সংগঠনের অনলাইন ক্লাসে তোমরা যে যেখানে আছো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাজশাহী কলেজের স্টুডেন্ট এবং রাজশাহী কলেজের বাইরে যেসব ভিউয়ার্স আছো এবং অন্যান্য শিক্ষক আছো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আজকে আমাদের একটা নতুন অধ্যায় আমরা শুরু করব। আজকে আমাদের ব্যবসায় পরিচিতির ব্যবসায় পরিবেশ, মানে আজকে আমাদের অনলাইনে ষষ্ঠ ক্লাস আমার ব্যবসায় পরিবেশ, এবং ব্যবসায় পরিবেশের আমরা ব্যবসায় পরিবেশের ধারণা এবং উপাদান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সবাই প্রস্তুত আছো? তোমরা সবাই লাইনে অবশ্যই সংযোগ হয়েছো। আসো আমরা আজকের ক্লাসটি আনন্দের সাথে উপভোগ করি এবং নতুন কিছু শেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের জন্য একটা নির্দেশনা আছে আমার তরফ থেকে। সেইটা হলো, আমি এর আগেও কয়েকবার নির্দেশনাগুলো দিয়েছি, সেই নির্দেশনাগুলো তোমরা সঠিকভাবে অনেকেই পালন করনি, আবার অনেকে করেছো। মূল কথা হলো, আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা ব্যবসায় সংগঠনের আমি এবং ম্যাডাম আফরোজা খাতুন যে ক্লাসটা নিচ্ছে, এই ক্লাসটার ক্ষেত্রে আমরা যে অনলাইনে তোমাদের হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট এবং যে টেস্টগুলো, ছোট ছোট টেস্টগুলো, পরীক্ষাগুলো নেব, সেগুলো আমরা অনলাইনের ভিত্তিতে নেব। কিন্তু নেওয়ার আগে যে জিনিসটা তোমাদের দরকার, তোমাদের জিমেল নাম্বার দরকার প্রত্যেকের। হলে তোমরা বাসায় বসে থেকে তোমরা রাতে সকালে যে কোনো টাইমে তোমরা পরীক্ষাটা দিতে পারবে এবং আমরা আবার ফিডব্যাক দিতে পারবো। আমরা যে অ্যাসাইনমেন্ট দিলাম বা একটা প্রশ্ন দিলাম, তোমরা লিখে দিলে সেই লেখাটা ঠিক হলো কি হলো না, কত নম্বর পেলে তোমরা জানতে পারবে। তো এটা করার জন্যে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা খুবই দরকার। তো এই জন্যে তোমাদের নাম, রোল এবং তোমাদের জিমেল অ্যাকাউন্টটা এই আমার যে এখানে যে ইমেল নাম্বারটা দেওয়া আছে জিমেলের, এই নাম্বারে তোমরা সেন্ড করো। যারা পাঠিয়েছো তাদের পাঠানোর দরকার নাই, আর যারা পাঠাওনি তারা এই নাম্বারে তোমাদের নাম, রোল এবং তোমাদের জিমেল অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দাও। ওই তোমার জিমেল নাম্বারে তোমাদের প্রশ্ন চলে যাবে, তোমাদের লিঙ্ক চলে যাবে, অ্যাসাইনমেন্টের লিঙ্ক চলে যাবে, অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল, আমি এই যে স্লাইডগুলো, এই স্লাইডগুলো তোমাদেরকে ওই মেলে আমি দিয়ে দিতে পারবো। তোমরা লিঙ্ক দিয়ে দিতে পারবো, তোমরা ওখান থেকে আপলোড করে নিতে পারবে। এবং আরো যে ম্যাটেরিয়ালস, অন্য কোনো ম্যাটেরিয়ালস, কোনো ইনস্ট্রাকশন আমি দিলে সেই তোমার জিমেলে পেয়ে যাবে অটো। এবং তোমরা তখন ওটার ফিডব্যাক দিলে পারে আমি আবার সেটা দেখে কত মার্ক পেলে বা কোথায় প্রবলেম হলো সেইটা আমরা যোগাযোগ করতে পারবো। প্রতিদিন এইরকম ক্লাসে আসতে হবে না, আমরা বাসায় থেকেও আরো অনেক ক্লাস আমরা করতে পারবো, অনেক কাজ করতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছো? তোমরা তোমাদের নাম, রোল, যাদের জিমেল আছে জিমেল পাঠাও, আর যাদের জিমেল নাই তারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলবে, ক্রিয়েট করবে। ঠিক আছে? যারা জানে, তোমাদের বাবা মা বন্ধু বান্ধব যারা জানে, তারা তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলবে। অনলাইনে খোলা খুব সহজ। সেটা ক্রিয়েট করে তুমি আমার এই জিমেল নাম্বারে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমি পরীক্ষা নিতে পারবো। তোমাদেরকে আরো অন্যান্য অনেক সুযোগ সুবিধা, যেরকম তোমাদের অনেক প্রশ্ন নিয়ে আলোচনা ক্লাসের বাইরেও আমরা করতে পারবো। মানে আমাদের লার্নিংটা কন্টিনিউয়াস লার্নিং থাকবে। মানে আমরা শুধু ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, শেখার ক্ষেত্রে ক্লাসের বাইরেও আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে, তোমাদের অনেক বিষয় আমার মনে হচ্ছে যেগুলো তোমাদের অনেক প্রশ্ন থাকছে বা তোমার কোনো জিজ্ঞাসা থাকছে, তোমরা সেখানে জানাতে পারবে এবং আমি তোমাদেরকে আরো নতুন নতুন হোম টাস্ক বা বিভিন্ন বিষয় ম্যাটেরিয়ালস তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আসি প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার ডালিতে পসরাতে কি কি আছে আমরা একটু দেখে নিই। শিখন ফল, তার মানে আমাদের কি আছে, ব্যবসায় পরিবেশ কি বলতে পারবে। মানে আজকে আমরা এই আলোচনার শেষে তোমরা বলতে পারবে ব্যবসায় পরিবেশটা কি।
নর্মালি আমরা পরিবেশ জানি, কিন্তু ব্যবসা পরিবেশটা আসলে মূলত কি বিষয়। তারপর ব্যবসা পরিবেশের উপাদান ব্যাখ্যা করতে পারবে এবং চিহ্নিত করতে পারবে। আসলে ব্যবসা পরিবেশের উপাদানগুলো কি, মূল কোর উপাদানগুলো। তাহলে আসি প্রিয় শিক্ষার্থী, আমরা সামনে এগোই। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, প্রিয় শিক্ষার্থী দেখো একটা স্লাইডে একটা ছবি আমরা দেখছি, একটা পিকচার দেখছি। পিকচারটা কি রকম? পিকচারটা প্রিয় শিক্ষার্থী দেখো, এই পিকচারটা আমরা কেমন দেখছি, যে এইটা একটা জমি, ভূমি, মাটি। এই মাটি সূর্যের তাপে পানি না থাকার জন্য এগুলো ফেটে ফেটে গেছে, যেটা এখন সামনের দিন আসতেছে, বোড়ার মাঠগুলো বা মাঠ ঘাটগুলো রোদে ফেটে গেলে যেরকম হয়, তার মধ্যে দেখো একটা ফুলের চারা গাছ, ছোট গাছ, তার মধ্যে ফুল দিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বুঝেছি? তার মানে এইটি একটা প্রতিকূল পরিবেশ এই গাছের জন্য, যেখানে মাটি উর্বরতার কথা নয়, এখানে পানি নাই, মাটিগুলো শুষ্ক হয়ে গেছে, তারপরেও তার মধ্যে থেকে গাছ উঠেছে এবং এই গাছ থেকে ফুল ফুটেছে এবং সুন্দর ফুল ফুটেছে। গাছের তুলনায় ফুল অনেক সুন্দর। তার মানে এইটা একটা পরিবেশ, এই প্রতিকূল পরিবেশের মধ্যে টেকে থাকার জন্য এই গাছটা লড়াই করছে না? তাহলে এই গাছ, এই উদ্ভিদটা এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য একটা বিশাল লড়াই করছে। আমাদেরও বিজনেসের ক্ষেত্রেও, বিজনেসের অনেকগুলো পরিবেশ আছে, বিভিন্ন উপাদান আছে, ঠিক আছে? সেই উপাদানগুলোর সাথে আমাদেরকে অনবরত লড়াই করতে হয়। শুধু বিজনেস কেন, আমরা প্রাত্যহিক জীবনে, আমরা যে সমাজ ব্যবস্থায়, যে পরিবারে, সমাজে বসবাস করি, আমরা প্রতিনিয়ত বিভিন্ন উপাদান, ইন্টারনাল এবং এক্সটার্নাল, তুমি তোমার সাথেই যুদ্ধ করছো, সংঘর্ষ করছো। আমরা আমার মনের সাথে, আমরা কি বলি, তোমরা সহজেই বলো আমার মন ভালো নাই। আমরা ছাত্রছাত্রীরা বলি সহজেই আমার মন ভালো নাই। যদি জিজ্ঞেস করি কেন ভালো নাই, তোমরা বলতে পারো না, বা আমরা অনেকেই বলতে পারি না, মন ভালো নাই, কেন ভালো নাই জানি না। তোমার মন ভালো নাই, তুমি জানো না। কিন্তু কোনো একটা কারণ তো আছে মন ভালো না হওয়ার, কিন্তু আমরা জানি না কেন মন ভালো নাই। তাহলে অদৃশ্য কোনো শক্তি বা কোনো ভেরিয়েবল যেটা আমাদেরকে মন খারাপ করার ক্ষেত্রে ক্রিয়েট করছে, মন খারাপ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, মানে ভালো মন রাখতে বাধা দিচ্ছে, তার মানে খারাপ মানসিক অবস্থা খারাপ করার জন্য চেষ্টা করছে। তাহলে আমাদের মন ভালো না থাকাও একটা সংঘর্ষ। আমরা প্রতিনিয়ত টিকে থাকার জন্য বিভিন্নভাবে সংঘর্ষে লিপ্ত হই, মানসিক, শারীরিক, বিভিন্ন হাঁটা চলা, বিভিন্ন কর্মের মাধ্যমে। এই সংঘর্ষেরই আর এক নাম জীবন। আসলে আমরা পরিবেশের ক্ষেত্রেও আমরা প্রাকৃতিক বলি, যে কোনো ধরনের পরিবেশ বলি, পরিবেশের উপাদানগুলো আমরা দেখব আস্তে আস্তে। সেই পরিবেশের সাথে, প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকার নামই জীবন, এবং এই সংঘর্ষ করতে হয় প্রতিনিয়ত, সংঘর্ষের সাথে চলতে হয়। সংঘর্ষ মানে মারামারি নয়, সংঘর্ষ মানে এই যে প্রতিকূল পরিবেশের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করা, এইটাও এক ধরনের পরিবেশকে আমরা টেক আপ করে নেওয়ার চেষ্টা করি। তা আমরা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এইরকম একটা প্রতিকূল অবস্থাকে সবসময় মোকাবেলা করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি ব্যবসায় পরিবেশের ধারণা। প্রিয় শিক্ষার্থী, মূল বিষয়টা হলো যে ব্যবসায় পরিবেশের ধারণা, এইটা আমরা আজকে পড়ব, শিখব। তাহলে ব্যবসায় পরিবেশের ধারণাটা কি? আমরা তো পরিবেশ কথাটা বুঝি, আমাদের চারপাশে যা কিছু আছে, তোমরা পড়েছো ছোটবেলায়, কিন্তু এখন আমরা ব্যবসায় পরিবেশের ধারণাটা আমরা করব। তাহলে ব্যবসা পরিবেশের ধারণা একটা ক্ষুদ্র মাইক্রো অর্থে, একটা ম্যাক্রো অর্থে। সাধারণ অর্থে মানে ছোট পরিসরে এবং ব্যক্তিকেন্দ্রিক এবং সামষ্টিক কেন্দ্রিক পরিবেশ আছে। প্রিয় শিক্ষার্থী, এই পিকচারটা লক্ষ্য করো, এই ছবিটা কি দেখা যাচ্ছে? যে একজন ভদ্রলোক কনফারেন্স রুমের মতো একটা প্রজেক্টরে বা একটা টিভি স্ক্রিনে তার ডাটাগুলো দেখাচ্ছে, অন্যগুলো মনোমুগ্ধ হয়ে সেগুলো দেখছে বা বোঝার চেষ্টা করছে। একজনে বক্তব্য দিচ্ছে আর একজন
বোঝার চেষ্টা করছে। তার মানে এইখানে দেখো, এখানে টেকনোলজির ব্যবহার করা হয়েছে, আধুনিক টেকনোলজি। এই যে এখানে টিভি স্ক্রিন ব্যবহার করা হয়েছে, সেখানে ব্যবহার করা হচ্ছে, বা কম্পিউটারের স্ক্রিন ব্যবহার করা হয়েছে, সবাই বসে আছে, আধুনিক পরিবেশ। তার মানে এটাও কিন্তু একটা পরিবেশের উপাদান, আধুনিক পরিবেশের উপাদান। টেকনোলজিক্যাল বিষয়গুলো ইউজ করার চেষ্টা করছে। তার মানে আমরা আগে দেখলাম যে এরকম প্রাকৃতিক পরিবেশ, জল না থাকার জন্য গাছগুলো টিকে থাকতে পারছে না, এখানেও কিন্তু একটা কারিগরি টেকনিক্যাল ব্যাপার আছে। তাহলে বিষয় হলো, ওটাও যদি পরিবেশের উপাদান হয় তাহলে এইটাও পরিবেশের উপাদান। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ব্যবসা পরিবেশের ধারণা, এখানে কি মাইক্রো এনভায়রনমেন্ট। তাহলে ব্যাপারটা হলো ব্যবসা পরিবেশের উপাদান মাইক্রো এনভায়রনমেন্ট এবং ম্যাক্রো এনভায়রনমেন্ট, এই দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, টেকনিক্যাল কারিগরি কারণে এইখানে এই জায়গাতে একটা ভিডিও ছিল, যে ভিডিওটা এখানে রান হচ্ছে না, তার জন্য দুঃখিত। আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে এটা হচ্ছে না। তোমরা ইমেল নাম্বারটা পাঠাও, তোমাদের জিমেল নাম্বারটা, আমি এই স্লাইডটা তোমাদেরকে শেয়ার করে দেব। এখানে যে ভিডিওটা সেট করা আছে, কার্টুন ভিডিও সেট করা আছে, এই ভিডিওটা দেখলে তোমরা টোটাল পরিবেশের একটা সামগ্রিক চিত্র বুঝতে পারবে। কিন্তু এখানে প্লে করা সম্ভব হচ্ছে না সফটওয়্যারের ত্রুটিজনিত কারণে। কিন্তু তোমরা জিমেল দিলে আমি পাঠিয়ে দেব, তখন তোমরা দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসি। তাহলে বিজনেস এনভায়রনমেন্ট, তাহলে বিজনেস এনভায়রনমেন্ট এই শব্দটির মধ্যে দুটি শব্দ জড়িত, বিজনেস এবং এনভায়রনমেন্ট। তাহলে ব্যবসায় পরিবেশ, ব্যবসায় এবং পরিবেশ দুটি আলাদা আলাদা শব্দ। এই দুটি শব্দের সমন্বয়ে ব্যবসায় পরিবেশ শব্দটা সংগঠিত হয়েছে। তাহলে মূল বিষয় হলো বিজনেস, আমরা পড়েছি আগে প্রথম অধ্যায়ে বিজনেস বলতে কি বোঝায়। এখন বিজনেস এনভায়রনমেন্টটা কি আসলে? বিজনেস এনভায়রনমেন্ট ইজ এ কম্বিনেশন অফ দ্য ওয়ার্ড বিজনেস এবং বিজনেস এনভায়রনমেন্ট। তাহলে বিজনেস এনভায়রনমেন্ট, বিজনেস এবং এনভায়রনমেন্ট দুটি শব্দ কানেক্ট করা হয়েছে, এই কানেক্টের মাধ্যমে এই শব্দটি সৃষ্টি হয়েছে, ব্যবসায় পরিবেশ। এখন আমরা দেখি, ব্যবসায় আমরা জানি, কিন্তু পরিবেশটা কি? এনভায়রনমেন্ট রেফার্স টু অল এক্সটার্নাল ফোর্সেস which have a bearing on the functioning of business। তাহলে তার মানে পরিবেশ হলো এমন অল এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক যে উপাদানগুলো প্রভাবিত করে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রভাবিত করে, তাকে সাধারণত আমরা পরিবেশ বলি। তার মানে বিজনেস করার ক্ষেত্রে যে বাহ্যিক যে উপাদানগুলো, ফ্যাক্টরগুলো আছে, যেগুলো আমাকে বিবেচনায় নিতে হয়, ব্যবসার কাজ করতে গেলে যেগুলো বাধার সৃষ্টি করে, কিছু সুবিধা অসুবিধার সৃষ্টি করে, সেগুলো হলো এক্সটার্নাল, সেই ফ্যাক্টরগুলোকেই পরিবেশ আমরা বলি। এখন the environment include factor which can lead to opportunity for or the threat of the firms। তার মানে এই ফ্যাক্টরগুলো কিছু আছে যেটা আমাদের সহায়তা করে, আর কিছু আছে আমাদেরকে বাধা দেয়, প্রতিকূলতার সৃষ্টি করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরিবেশের মধ্যে দেখলাম পরিবেশের এক্সটার্নাল ফ্যাক্টর, পরিবেশের উপাদানগুলো হলো এক্সটার্নাল ফ্যাক্টর সাধারণত, তবে ইন্টারনালও হতে পারে, পরের আমরা স্লাইডে দেখব যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো যেগুলো আমাদের কিছু সুযোগ সুবিধা এনে দেয় এবং কিছু আমাদের আবার কি করে, কিছু আবার আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে, থ্রেট তৈরি করে। তাহলে এর সমষ্টি হলো পরিবেশ। তাহলে যে উপাদানগুলো আমাদের উপকার করে, সহায়তা করে, আবার কিছু উপাদান আছে যেগুলো আমাদেরকে কি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই দুই মিলেই হলো পরিবেশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, ডেফিনিশন অফ বিজনেস এনভায়রনমেন্ট, তাহলে ব্যবসায় পরিবেশের সংজ্ঞা বা ডেফিনিশনটা কি রকম আমরা হতে পারে, আমরা দেখি। বিজনেস এনভায়রনমেন্ট encompasses all these factors, internal and external, that affect the company's operations। তার মানে একটা কোম্পানি, একটা সংগঠন পরিচালনার ক্ষেত্রে যে ইন্টারনাল, আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই ধরনের, আমি মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে বলেছিলাম না? তার মানে ব্যবসায় পরিবেশের মধ্যে দুটা মূল মেজর জিনিস, সেটা ইন্টারনাল ফ্যাক্টর
এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো ব্যবসার পরিচালনার ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে প্রভাবিত করে, সেইগুলোর সমষ্টি হলো বিজনেস এনভায়রনমেন্ট। তাহলে কি বললাম? ব্যবসায়ের যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরগুলো ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে প্রভাবিত করে, সেটা সুবিধাও দিতে পারে, অসুবিধাও দিতে পারে, সৃষ্টি করতে পারে, সেইগুলো হলো বিজনেস এনভায়রনমেন্ট। পরের ডেফিনেশনে যাই। বিজনেস এনভায়রনমেন্ট is the sum total of all external and internal factors that influence a business. ওই একই কথা, একটু ভাষাগত একটু চেঞ্জ। তাহলে বিজনেস, ব্যবসায় পরিবেশ হলো কতগুলো আভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদানের সমষ্টি যেগুলো ব্যবসাকে প্রভাবিত করে। ক্লিয়ার? এখন প্রিয় শিক্ষার্থী, একটু বাংলাতে আমরা দেখি। দেখো, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। তাহলে যে পারিপার্শ্বিক অবস্থা, তাহলে পারিপার্শ্বিক অবস্থা মানে এর মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটাই। ইন্টারনাল এবং এক্সটার্নাল। পারিপার্শ্বিক অবস্থা কি? তোমার আমার পারিপার্শ্বিক অবস্থা কি? আমার বাসার মধ্যে একটা ইন্টারনাল পরিবেশ আছে আর বাইরেও একটা এক্সটার্নাল আছে। তাহলে এই যে ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে, আমরা ইন্টারনাল নিয়ে খালি চলতে পারি না, আবার এক্সটার্নাল নিয়েও চলতে পারি না। ইন্টারনাল এবং এক্সটার্নাল, আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই ধরনের উপাদানই আমাদেরকে প্রভাবিত করে। তাহলে এই যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে চলি, ইন্টারনাল এক্সটার্নাল, এর সমষ্টি হলো ব্যবসায় পরিবেশ। এটাকে কেন্দ্র করেই ব্যবসা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত করা হয়। পরের স্টেপে আসি। পরিবেশে যে সব উপাদান সম্মিলিতভাবে, একই কথা, সম্মিলিতভাবে আভ্যন্তরীণ এবং বাহ্যিক কোনো ব্যবসায় তার কার্যকলাপ ও তার ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে তাকে সামগ্রিকভাবে ব্যবসায় পরিবেশ বলে। তার মানে মূল কথা হলো, ব্যবসায়ের যে ইন্টারনাল এবং আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে উপাদানগুলো ব্যবসায়ের কার্যকলাপ এবং ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণে প্রভাবিত করে, সেইটাই হলো ব্যবসায়িক পরিবেশ। ব্যবসায়িক পরিবেশ হলো এমন সব পক্ষ, শক্তি, পারিপার্শ্বিক নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত উপাদান। তার মানে হলো ব্যবসায়িক পরিবেশে যে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো সবগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ইন্টারনাল পরিবেশের উপাদানগুলো যতটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এক্সটার্নাল পরিবেশের উপাদানগুলো আমরা সেই পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারি না। এই অনিয়ন্ত্রিত উপাদানের মধ্যেও আমাদের চলতে হয়। এই নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত উপাদানগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবসায় গঠন, পরিচালনা, কার্যকারিতা, ফলপ্রসূতা, দক্ষতা এবং তার ব্যবস্থাপনাকে প্রভাবিত করে। তার মানে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল যে উপাদানগুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, সেগুলোর মধ্যে কিছু নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত যে উপাদানগুলো, সেই উপাদানগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবসাকে, বিজনেস কার্যক্রমকে প্রভাবিত করে। সেটা ভালোভাবেও পজিটিভ বা নেগেটিভ প্রভাবিত করে। পজিটিভ ইফেক্ট বা নেগেটিভ ইফেক্ট ফেলে। সেটার সামগ্রিক রূপই হলো বিজনেস এনভায়রনমেন্ট, মানে ব্যবসায় পরিবেশ। তাহলে ব্যবসা পরিবেশের ধারণাটা আমরা বুঝতে পারলাম। মূল কথা হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল যে উপাদানগুলো আছে সেগুলো। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থী, আমাদের সিলেবাসে এই পয়েন্টগুলো আছে, সেই জন্য আমি এইভাবে আলোচনা করছি। কিন্তু তার আগে আমরা বলে নিই, ব্যবসায় পরিবেশের উপাদান কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি, ইন্টারনাল, এক্সটার্নাল। ঠিক আছে? এক্সটার্নালকে আবার দুই ভাগে ভাগ করি। এটা আমি পরের ক্লাসে এই ক্লাসিফিকেশন দিয়ে কিভাবে প্রভাবিত করছে সেটা আমরা পরের ক্লাসে দেখব। কিন্তু আজকে আমরা মোটা দাগে, মানে সামগ্রিকভাবে ব্যবসায় পরিবেশের উপাদান বলতে এইগুলো, এখানে যে 7টা দেওয়া আছে, এগুলো মূলত আসলে বাহ্যিক উপাদান, এক্সটার্নাল উপাদানের। এক্সটার্নালের দুটা ভাগের মধ্যে একটা ভাগ। তবে আমরা এইগুলো মোটা দাগে আমরা আজকে শিখব। ব্যবসায় পরিবেশের মোটা দাগে যে মোট কথায় আমরা বলি না, যে মোট কথাই হলো এইটা। মোটামুটি ভাবে এইগুলো হলো ব্যবসার উপাদান হিসাবে গণ্য করা হয় সাধারণভাবে। সাধারণ লোকজন সবাই আমরা এগুলোই ভেবে থাকি। কিন্তু এর মধ্যেও আরো ইন্টারনাল কিছু বিষয় আছে, সেটা আমরা পরের ক্লাসে দেখব। তাহলে এই কয়টা 7টা বিষয়বস্তু আমরা পর্যায়ক্রমে একে একে আমরা
আলোচনায় আসি। প্রথমে হলো এই উপাদানগুলো দ্বারা ব্যবসায় পরিবেশকে, ব্যবসায় কার্যক্রমকে প্রভাবিত করে। তাহলে প্রভাবিত যদি করে, তাহলে আমরা দেখি একটা একটা করে। ঐতিহাসিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধের আগে একরকম চিত্র ছিল, তারপরে চিত্র ছিল। তাহলে দেখো এইখানে যুদ্ধের সময় যে গণহত্যাগুলো হয়েছে সেগুলোর একটা চিত্র দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে স্বাধীনতার যে দলিল চুক্তি হয়েছিল সেগুলো, পাকিস্তানের সাথে বাংলাদেশের যে পূর্ব পাকিস্তান যে স্বাধীন হয়েছিল সে স্বাধীনতার সময় যে স্বাক্ষরিত হয়েছিল তার একটা চিত্র দেওয়া আছে। তার মানে ঐতিহাসিক পরিবেশ হলো ইতিহাস, অতীত ইতিহাস। আমাদের দেশের একটা অতীত ইতিহাস আছে, পূর্ব ধারণা, বংশাক্রমিক অভিজ্ঞতা, এইগুলো হলো ঐতিহাসিক পরিবেশের উপাদান। তার মানে আমাদের দেশে আমরা যদি বিজনেস করতে যাই, ব্যবসা করতে গেলে এই বিষয়গুলো ভাবতে হয় অতীত ইতিহাস। তার মানে আমাদের পূর্বপুরুষেরা কেমন ছিল, আমরা কি করে স্বাধীন হলাম, আমাদের সামাজিক অবস্থা কেমন, এগুলো ভাবতে হয়। তাহলে আমরা স্বাধীনতা বিরোধী কোনো কার্যক্রমকে আমরা টলারেট করব না। যে বিজনেস আমাদের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করে, এইটা আমরা কখনোই সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে আমরা কখনোই সেইটা মেনে নিতে পারি না। যেহেতু এই স্বাধীনতা অনেক কষ্টের মাধ্যমে আমরা অর্জন করেছি, সেই জন্য এইটা আমাদের কিন্তু অতীত ইতিহাস, অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। তাহলে এইখান থেকে বিচ্যুতি হয়ে তুমি বিজনেস করে বাংলাদেশে টিকতে পারবে না। উল্টা ধারায় পূর্ব ধারণা, আমাদের পূর্ব ধারণা অতীত ইতিহাসের, আমাদের দেশ হলো কৃষিভিত্তিক দেশ, আমরা কৃষিতে বেশি করিতে, কৃষিকে বাদ দিয়ে কিন্তু অন্য বিজনেস করে আগানো যেতে পারে, কিন্তু কৃষিকে একবারে টোটালি অফ করে দিয়ে নয়। বংশাক্রমিক অভিজ্ঞতা, তা ঐতিহাসিক যাদের দেখবে যে এখানে যারা মারোয়াড়ি আছে বা যারা সাহা আছে বা কিছু বিজনেসম্যান আছে, এরা কিন্তু বংশানুক্রমিকভাবে বিজনেসম্যান। তারা দেখবে যে বেশি লেখাপড়া না জানলেও অনেক ভালো ভালো অনেক বড় বড় বিজনেস করে। কিন্তু অনেক আমরা এই যে বিজনেস লাইনে পড়ে যেও তাদের সাথে করতে পারি না। তার মানে বংশানুক্রমিকভাবে বিজনেসের কিছু জ্ঞান, কিছু অভিজ্ঞতা তারা অর্জন করে। আমাদের দেশে এখনো দেখো আছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিজনেসম্যান আছে, তারা পারিবারিকভাবে বংশানুক্রমিকভাবেই বিজনেস করে থাকে। তাহলে ঐতিহাসিক পরিবেশ হলো এই উপাদানগুলো দ্বারা প্রভাবিত হয়, এইগুলো ইতিহাস থেকে আসছে, পূর্বপুরুষের ট্রেন্ড, পূর্বপুরুষের ধারা চলে আসছে, সেগুলো আমরা বিবেচনায় নিব। দ্বিতীয় হলো প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি সংক্রান্ত। আমরা যে ভৌগোলিক সীমার মধ্যে আমরা বসবাস করি, সেখানে আমাদের কিছু ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, নদ নদী, প্রাকৃতিক সম্পদ আছে। আমাদের যে স্বাধীন হওয়া যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের একটা সীমানা আছে, সেই সীমানার মধ্যে আমাদের ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতিটাকে বিবেচনা, রাজশাহী অঞ্চলের ভূপ্রকৃতি, সিলেট অঞ্চলের ভূপ্রকৃতি, ঢাকা, চিটাগাং, এক এক অঞ্চলের ভূপ্রকৃতি কিন্তু একরকম নয়। এই ভূপ্রকৃতিকে কিন্তু বিবেচনায় নিতে হয় বিজনেস করার সময়। রাজশাহীতে যেরকম আম চাষ যতটা ভালো হয়, দেখবে যে সিলেট বা হিল ট্যাক্সে ওই রকম ভালো হবে না, বা দক্ষিণবঙ্গে নারকেলের চাষ যতটা ভালো হয়, এই বরেন্দ্র অঞ্চলে কিন্তু অতটা ভালো হয় না। সিলেটে চা যত ভালো হবে, রাজশাহী লাগালে কিন্তু সেই রকম হবে না। তাহলে ভূপ্রকৃতি, জলবায়ু একটা ব্যাপার, জলবায়ুর সাথে আমাদের বিজনেসটা নির্ভর করে অনেক কিছু। মৃত্তিকা, মাটি, মাটিটা কেমন, ভূপ্রকৃতি কেমন, মাটির উর্বরতা কেমন, সেইটা, নদ নদী কেমন, নদী নালা কেমন। দেখো আমরা এখানে একটা চিত্র দিয়েছি, একটা নদী, নদীর ধার ভেঙে যাচ্ছে, এই রকম আমাদের আছে। তাহলে যেগুলো নাব্যতা আছে, অনেক জমিতে নাব্যতা নাই। প্রাকৃতিক সম্পদ, গাছ গোছালি, আমাদের মৎস্য সম্পদ যেটা ন্যাচারালি আমরা পাই, ন্যাচারালি আমরা অনেক গাছ পাই, মাটি পাই, পানি পাই। তো এই প্রাকৃতিক সম্পদগুলো আমরা অনেক সময় কাজে লাগাতে পারি, এগুলো বিবেচনা করি। এই বিবেচনা করে কিন্তু বিজনেস করতে হয়। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কিন্তু ভাবতে হয়, বিবেচনায় নিতে হয় বিজনেস করার জন্য। প্রিয় শিক্ষার্থী, পরেরগুলো আসি। ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট, জনতাত্ত্বিক পরিবেশ।
প্রিয় শিক্ষার্থী, এই জনতাত্ত্বিক পরিবেশটা অনেক ক্ষেত্রেই অনেক বইয়েই দেওয়া নাই, অনেক বইয়েই দেওয়া নাই জনতাত্ত্বিক পরিবেশ, কিন্তু অনেক অনেক জায়গাতে এটাকে আলাদা করে দেখানো হয়েছে এই জনতাত্ত্বিক পরিবেশ। আবার অনেক বইয়ে এই জনতাত্ত্বিক পরিবেশটা এই যে সামাজিক পরিবেশের মধ্যে দেখানো হয়েছে। যাই হোক, জনতাত্ত্বিক পরিবেশটা আমি আলাদা করে দেখাচ্ছি যে কেন জনতাত্ত্বিক পরিবেশ। জনতাত্ত্বিক ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট হলো আমাদের ডেন্সিটি অফ পপুলেশন, মানে আমাদের জনসংখ্যার ঘনত্বটাই হলো ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট। এখন রাজশাহী অঞ্চলের ঘনত্ব সিলেট অঞ্চলের বা হিলট্যাক্সের ঘনত্ব একরকম নয়। আর এছাড়াও আমাদের দেশে জনসংখ্যাটা অনেক বেশি, জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। জনসংখ্যার ঘনত্ব যদি বেশি হয়, জনসংখ্যা বেশি হয়, তাহলে সেখানে প্রোডাক্ট এবং সার্ভিসেসের ডিমান্ডটা অনেক বেশি হবে। তো বিষয় হলো যে আমি বিলাসী দ্রব্য না পাই, নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্য দরকার হয়, ধান চাল গম খাদ্যের দরকার হয়, এই খাদ্যগুলোর তো ডিমান্ড আছে, তাহলে এগুলো দরকার হয়। তাহলে বিজনেস, এই খাদ্যদ্রব্যের বিজনেসগুলো ভালো চলে, পেঁয়াজের দাম ওঠানামা করে, মরিচের দাম ওঠানামা করে, ধান চালের দাম ওঠানামা করে, ভোজ্য তেলের দাম ওঠানামা করে। তার মানে হলো এই ডিমান্ডগুলো অনবরত কন্টিনিউয়াসলি থাকে। ফর এক্সাম্পল, এ কান্ট্রি হোয়ার পপুলেশন রেট ইজ হাই, মানে কোন দেশের জনসংখ্যা রেট হাই, মানে জনসংখ্যা পপুলেশন গ্রোথ, তার মানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি না কম, সেইটা এই ডেমোগ্রাফিক পরিবেশের হলো উপাদান। চিলড্রেন কনস্টিটিউট এ লার্জ সেকশন অফ পপুলেশন, যদি বাচ্চা অনেক বেশি হয়, কোন এজের মানুষ সবচেয়ে বেশি, যদি বাচ্চা লেভেলের মানে শিশু লেভেলের লোকজন বেশি হয়, তাহলে দুধের প্রয়োজন হবে, সে দুধের বিজনেস ভালো চলবে, গোড়া দুধের বিজনেস বলো আর নর্মাল দুধের বিজনেস বলো। যদি মিড এজ হয় বা পৌর অবস্থা হয়, তাহলে এক একটা এজের মানুষের জন্য এক এক ধরনের প্রোডাক্ট এবং সার্ভিসের প্রয়োজন হয়। আর এর উপর ডেমোগ্রাফিক এই উপাদানগুলোর ওপর বিজনেস অনেকাংশেই নির্ভর করে। এই জন্য ডেমোগ্রাফিক পরিবেশটাও বিবেচনায় আনতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের স্লাইডে যাই। সামাজিক পরিবেশ, তোমরা জানো আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে যে রীতিনীতি কালচার আছে সেগুলোই হলো সামাজিক পরিবেশের উপাদান। আমরা এখানে সামাজিক পরিবেশের উপাদানগুলো আমরা এখানে দিয়েছি। শিক্ষা, ধর্মীয় বিশ্বাস, আমাদের শিক্ষা লেভেল কেমন, শিক্ষা স্তর, আমরা নিরক্ষর কিনা, অনেক আগে আমরা অনেকেই নিরক্ষর ছিলাম, এখন নিরক্ষরতার হার কমেছে, আমরা শিক্ষার হার বেড়েছে মোটামুটি। যদিও সঠিক পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশে মাধ্যমিক পাশ থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত প্রায় প্রতি বছর 21-22 লক্ষ লোক বের হচ্ছে। তাহলে এই যে শিক্ষার হার বেড়েছে আমাদের দেশে, তাহলে সেইটা সামাজিক পরিবেশটা চেঞ্জ আসতেছে আমাদের দেশে আস্তে আস্তে। আজ থেকে 10 বছর আগে সামাজিক ব্যবস্থা আর এখনকার সামাজিক ব্যবস্থার চিন্তাধারার মাধ্যমে পরিবর্তন আসছে। ভোগ, বিজনেস, সবকিছু, ধর্মীয় বিশ্বাস, দেখো এখানে একটা নামাজের জামাতের ইয়ে দেওয়া আছে, ধর্মীয় বিশ্বাস। আমরা আমাদের দেশে যে বসবাস করি বাংলাদেশে, ধর্ম যার যার, উৎসব সবার, একটা স্লোগান আছে। আমরা বিশ্বাস করি যারা মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় ঈদের নামাজ পড়া উচিত, নামাজ পড়ছে। যারা হিন্দু ধর্মাবলীর লোক তারা দুর্গাপূজা বা অন্যান্য উৎসব পালন করে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন, বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা এইরকম করে। তাহলে এগুলো আমাদের ধর্মীয় বিশ্বাস, যার যার ধর্মীয় বিশ্বাস সেটা আমরা পালন করি। যে আমাদের এখানে মোটামুটি মোটা দাগে সব ধর্মের লোকজনই নেশা করাটাকে খুব পছন্দ করে না, ধর্মীয় ভাবে অ্যালাউ করে না। এই জন্যে দেখবে যে নেশা দ্রব্য প্রকাশ্যে যদিও অনেকভাবে অবৈধভাবে বিক্রি হয়, কিন্তু প্রকাশ্যে বিক্রি হয় না। তাহলে ধর্মীয় বিশ্বাসের ওপরও কিন্তু বিজনেস নির্ভর করে। শিক্ষা তো একটা ব্যাপার আছেই, ধর্মীয় বিশ্বাস আছে, জনসংখ্যা। জনসংখ্যা আমি এর আগেই ডেমোগ্রাফিকে বললাম, এখানেও আছে, এখানে দিয়েছে। এই জন্য অনেক বইয়ে ডেমোগ্রাফিটা আলাদা করে দেওয়া নাই, সামাজিকের মধ্যে দেওয়া আছে। এই জন্যে সামাজিক পরিবেশের মধ্যে জনসংখ্যাটা আমি দিয়েছি। এখন মাল্টিপল চয়েস যেভাবে থাকবে তোমার অপশন, সেভাবে তুমি ব্যবহার করবে। সাংস্কৃতিক, সংস্কৃতি, সংস্কৃতি কি রকম? আমাদের দেশের একটা ট্রেডিশন আছে সাংস্কৃতিক। যেরকম আমাদের দেশের আমরা যে যেখানেই অবস্থান করি, যে ধর্মেরই লোকজন হই না কেন, আমরা
উৎসব মুখর থাকতে পছন্দ করি। যেরকম আমাদের পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ কিন্তু আমাদের একটা সংস্কৃতির একটা অংশ। আমরা পয়লা বৈশাখ মানি, এটা ধর্মীয় কোনো বিষয় নয়। একটা পয়লা বৈশাখে আমরা পান্তা ইলিশ খাই, তারপরে একে অপরের সাথে যাই, বা ঈদে একে অপরের কাছে মাংস বিনিময় করা, সেমাই খাওয়া, দাওয়াত দেওয়া, এটা আমাদের একটা কালচারাল ভাব। বা পূজার মধ্যে নাড়ু মুড়কি বা বিভিন্ন কিছু একে অপরের মধ্যে বিনিময় করা, খাওয়া দাওয়া, এগুলো কিন্তু সংস্কৃতির পার্ট। আমাদের গান বাজনা, নাচ গান, এগুলো কিন্তু একটা সংস্কৃতির পার্ট। এগুলো সাংস্কৃতিক কালচার থেকে হয়। কালচারের সংস্কৃতির মধ্যে কিন্তু অনেক কিছু, খাদ্যাভ্যাস, পোশাক আশাক, আমার চাল চলন, ঠিক আছে, আমার ঘর বাড়ির ডিজাইন, এগুলো সংস্কৃতির কালচারের মধ্যে আসে। কালচার একটা ভাস্ট বিষয় এবং এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে একটা কাস্টমস, প্রথাও আমাদের দেশে অনেকগুলো প্রথা আছে। যেরকম দেখো, একটা জিনিস বলি যে গায়ে হলুদ, বিভিন্ন বিয়েতে বিভিন্ন ধর্মের লোকজনেরা গায়ে হলুদের অনুষ্ঠান করে, কিন্তু সব ধর্মেই কিন্তু ধর্মীয়ভাবে গায়ে হলুদের অনেক ধর্মেই কিন্তু এটা নাই, ভিত্তি নাই। কিন্তু তারপরে আমাদের কাস্টমস একটা প্রথা, আমরা মনে করি হলুদ একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, আমাদের পূর্বপুরুষরা করেছে, এই ট্রেডিশন চলে আসছে, এই জন্য বিয়ের আগে আমাদের গায়ে হলুদ অনুষ্ঠান করা হয়। কিন্তু অনেক ধর্মীয়ভাবেই কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা পারমিট করে না, কিন্তু তারপরে আমরা অনেকেই করি। ট্রেডিশন, কাস্টমস আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে। একটা ট্রেডিশন আমাদের আছে, আমরা লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা, বা আমরা কোনো মন্দির মসজিদে গেলে পারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের একটা ট্রেডিশন আছে, যে আমরা মনে মনে বিশ্বাস করি না, নাপাক শরীরে বা আমরা অপবিত্র হয়ে আমরা কোনো ধর্মীয় উপাসনালয় যাব না, আমরা ভালোভাবে যাব। এইরকম আমাদের ট্রেডিশন আছে, ভ্যালুস আছে, মূল্যবোধ আছে। আমরা মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, এটাকে আমরা খুব সামাজিকভাবে পছন্দ করি না। এটা আমাদের ভ্যালুস, মূল্যবোধ। এই মূল্যবোধ গুলো যদি থাকে, সেই মূল্যবোধের উপর ভিত্তি করে আমরা কিন্তু সামাজিক পরিবেশগুলো গড়ে ওঠে। লাইফ এক্সপেকটেশন রেট, আমাদের জীবনের প্রত্যাশা কি, আমরা জীবনে কি চাই। আমরা শুধু টাকা পয়সায় চাই না, ভালো মানুষও হতে চাই। যদিও অনেকটা ট্রেন্ড হচ্ছে, ঘুষ দুর্নীতি বাড়ছে, অনেক সময় কমছে, অনেকের মধ্যে এই প্রবণতা বাড়ছে। আমাদের এই নৈতিকতা, ভ্যালুস, ট্রেডিশন, কাস্টমস, এগুলো কমে যাওয়ার জন্যে, মূল্যবোধ কমে গেলেই আমাদের নৈতিকতার অবক্ষয় হয়। তাই আমাদের নৈতিকতা ছোটবেলা থেকে আমাদের বাবা মারা শেখায় সত্য কথা বলার বা মিথ্যা কথা না বলার। এই জন্যে আমাদের একটা আলাদা ধরনের লাইফ এক্সপেকটেশন হয়। তাই আমাদের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের মানুষের লাইফ এক্সপেকটেশন এবং আমেরিকার লোকের লাইফ এক্সপেকটেশন একরকম নয়। ইউরোপ, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের মানুষের লাইফ এক্সপেকটেশন এক এক রকম। আর এই জন্যে সামাজিক পরিবেশেরও ডিফারেন্স হয়, দেশ টু দেশ, সমাজ টু সমাজ। এবং আমাদের দেশেরও এক সমাজ ব্যবস্থা থেকে আর এক সমাজ ব্যবস্থার লাইফ এক্সপেকটেশন কিন্তু আলাদা হয়। প্রিয় শিক্ষার্থী, সামাজিক পরিবেশগুলো আমরা বুঝলাম, তা আমরা আসি পরবর্তীতে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ মোটা দাগে আমরা বলতে গেলে মূলধন, বিনিয়োগ, সঞ্চয়, মানব সম্পদ, ঋণ এবং অন্যান্য উপাদানগুলোকে বলি। কিন্তু প্রিয় শিক্ষার্থী, একটু অর্থনৈতিক পরিবেশটা একটা খুব ভাইটাল পরিবেশ। এটা বিজনেস করার ক্ষেত্রে এটাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়। তাহলে আমরা এইটা একটু ডিপলি আমরা দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই স্লাইডে যে বিষয়গুলো দেখাচ্ছি, এই বিষয়গুলো তোমাদের বইয়ে নাই। বাজারে যে বইগুলো তোমরা ইউজ করো, সেই বইগুলোতে এইভাবে ব্যাখ্যা বা বর্ণনা নাই। আমার কথাগুলো গুরুত্ব সহকারে শোনো এবং এই স্লাইডটা লক্ষ্য করো, তাহলে তোমরা এই অর্থনৈতিক পরিবেশটা, আমরা যতগুলো পরিবেশ বিজনেস করার ক্ষেত্রে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে পরিবেশগুলো আমরা আলোচনা করব কয়েকদিন ধরে, সেই পরিবেশের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক পরিবেশ, ইকোনমিক এনভায়রনমেন্টটা একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের উপাদানগুলোকে বিবেচনায় নিতে হয়। আর এইটা ভালোভাবে মেজার করতে না পারলে তুমি বিজনেসে ফল করবে। অন্যান্য বিষয় তো ভাবতেই হবে, তার সাথে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে ভাবতে হয় ইকোনমিক পরিবেশটা। তাহলে ইকোনমিক পরিবেশের মধ্যে দেখো ABC তিনটা জিনিস আমরা দেখাইছি। অর্থনৈতিক পরিবেশের মধ্যে মোটামুটি তিনটা বিষয় বিবেচনা করতে হয়। সেটা হলো ইকোনমিক সিস্টেম, ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক পলিসিস। তাহলে
এই ইকোনমিক সিস্টেমটা কি? বিজনেস করার সময় আমাদের ভাবতে হয় ইকোনমিক সিস্টেম কি, যে পরিবেশে যে দেশে আমরা বিজনেস করব সে দেশের ইকোনমিক সিস্টেমটা কি রকম চলছে। তিনটা দেওয়া আছে গোটা ওয়ার্ল্ডে, এই তিনটা সিস্টেমেই ইকোনমিক সিস্টেম আছে বর্তমান সময় পর্যন্ত। ক্যাপিটালিস্টিক ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি এবং মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্টিক ইকোনমি যেটাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন বিজনেস করব, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্যারেক্টারিস্টিক্স হলো যেখানে মুক্ত বাণিজ্য বেশি মাত্রায় চলে, সরকারি কোনো কন্ট্রোল থাকবে না, বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠান বেশি, তারাই মার্কেটটা কন্ট্রোল করবে, ব্যবসাগুলো কন্ট্রোল করবে। তা এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে বিজনেসের ডিসিশনগুলো একরকম হয়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যেখানে রাষ্ট্রই সবকিছু নির্ধারণ করে দেয়, যেরকম চীনে আছে, আগে রাশিয়া ছিল, সেখান থেকে তারা অনেকটাই পুঁজিবাদী অর্থব্যবস্থা মানে ক্যাপিটালিস্টিক ইকোনমিকে চলে আসছে। অধিকাংশ দেশই কিন্তু পুঁজিবাদী অর্থব্যবস্থার দিকে ঝুঁকছে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কিন্তু কম। যেরকম কিউবা আছে, কিউবার মার্কেট হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তোমার হলো চীন, চীন টোটালটাই 100% সমাজতান্ত্রিক নয়, কিছুটা তারা হালকা পরিমাণ মিসিং এ আসছে, কিছুটা পুঁজিবাদীতেও আসছে, তবে সমাজতান্ত্রিকে বেশি। কিউবাতে টোটালি সমাজতান্ত্রিক, ভেনিজুয়েলাতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই যে অর্থব্যবস্থার কারণে, যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকার নির্ধারণ করে, সব প্রতিষ্ঠানের মালিক সরকার, সরকার যেভাবে পরিচালনা করবে সেভাবে হবে, ব্যক্তি মালিকানায় বিনিয়োগ খুব কম থাকে। কিন্তু পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানায় বেশি থাকে, কোম্পানি বেশি, সরকারি প্রতিষ্ঠানের প্রভাব প্রতিপত্তি কম থাকে। মিক্স ইকোনমি, মিক্স ইকোনমি কি হলো 100% পুঁজিবাদীও নয়, 100% সমাজতান্ত্রিক নয়, দুটার মিশ্র ফল। যেরকম আমাদের দেশে অর্থব্যবস্থাটা অনেকটা মিশ্র অর্থব্যবস্থা। আমাদের দেশে, পাশের দেশ ইন্ডিয়াতে এরকম মিশ্র অর্থব্যবস্থা। আমাদের দেশে তো মিশ্র অর্থব্যবস্থা আছেই। যেরকম জিনিসপত্রের দাম বেড়ে গেলে ভোগ্য পণ্যের, তখন সরকার কি করে, টিসিবির মাধ্যমে সে পণ্যগুলো সরবরাহ করার চেষ্টা করে কম দামে। তার মানে কি, সরকারি ব্যবস্থাও আছে পণ্যগুলো বিক্রি করার, তোমার তেল, পেঁয়াজ, চাল, ডাল, আবার বেসরকারি ভাবেও আছে। তাহলে এখানে দুই ধরনের চ্যানেলই আছে, একটা পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক, দুই ধরনের অর্থ ব্যবস্থা হয়। তাহলে মূল ব্যাপারটা হলো মিশ্র অর্থনীতিতে যে জিনিসটা কাজ করে, সেই জিনিসটা হলো যে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক দুই দৃষ্টিভঙ্গি যখন প্রতিফলিত হয় তখন মিশ্র। তবে এখানে মিশ্রের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা হলো যে সেটা পুঁজিবাদীর পাল্লাটা বেশি না সমাজতান্ত্রিক পাল্লার বেশি। পুঁজিবাদী অর্থব্যবস্থা হলো, মিশ্র অর্থব্যবস্থা হলো, কিন্তু সেখানে যদি পুঁজিবাদীর পাল্লাটা বেশি হয়, পার্সেন্টেজটা বেশি হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত এক ধরনের হবে, আর যদি সমাজতান্ত্রিকের পাল্লাটা বেশি হয় তাহলে সেখানে সিদ্ধান্তটা আর এক রকম হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ইকোনমিক সিস্টেমটা আমরা বুঝলাম, অর্থনৈতিক পরিবেশের এইটা বিবেচনায় আনতে হয় বিজনেস করার ক্ষেত্রে। ইকোনমিক কন্ডিশন, যে দেশে বা যে সমাজ ব্যবস্থায় আমরা বিজনেস করব, আমরা যদি বাংলাদেশে বিজনেস করতে চাই তাহলে বাংলাদেশে ইকোনমিক কন্ডিশন আমাকে ভাবতে হবে। আমি যদি আমেরিকাতে বিজনেস করতে চাই তাহলে আমেরিকার ইকোনমিক কন্ডিশন গুলো ভাবতে হবে। তাহলে ইকোনমিক কন্ডিশনের মধ্যে কি কি ভাববো? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ওই দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি আমি আগের ক্লাসে প্রথম চ্যাপ্টারে বলেছি। পার ক্যাপিটাল ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম কত, আমার মূলধন পিছে মানে প্রতি $100 আমার ইনকাম কত, মানে আমি যা বিনিয়োগ করছি তার তুলনায় আমার রিটার্ন কেমন, পার ক্যাপিটাল ইনকাম। মার্কেট ফর গুড অ্যান্ড সার্ভিসেস, আমরা যে পণ্য বা সেবা নিয়ে আমরা বাজারে আসছি, সে পণ্য বা সেবার মার্কেটটা কেমন, চাহিদা কেমন, ডিমান্ড কেমন আছে। একটা নতুন পণ্য আমরা নিয়ে আসছি কিন্তু তার ডিমান্ড খুব হাই বা কম, তাহলে সেইটা আমাকে বিবেচনায় নিতে হবে। অ্যাভেলেবিলিটি অফ ক্যাপিটাল, মূলধন আমি সহজে পাই কিনা। সবসময় নিজের মূলধনে ব্যবসা করবো এমন না, অন্যেরও মূলধন দরকার হতে পারে, ঋণ করা মূলধন প্রয়োজন হতে পারে, তাহলে ঋণ আমি পাবো কিনা, মূলধন সহজে পাওয়া যায় কিনা। ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি বাড়লে জিনিসপত্রের দাম বেড়ে যায়, অর্থের মূল্য কমে যায়। আর ইনফ্লেশন যদি কমে যায় তাহলে জিনিসপত্রের দাম স্থিতিশীল হয়। প্রিয় শিক্ষার্থী,
তাহলে অর্থের মূল্য বাড়ে। তাহলে ইনফ্লেশন রেটটা কি রকম ফ্ল্যাকচুয়েট করছে বা আপ ডাউন করছে কিনা বা স্থিতিশীল কিনা বা ফ্ল্যাকচুয়েটিং কিনা, এই জিনিসটাও বিবেচনায় নিতে হয় ব্যবসা বিজনেসের ক্ষেত্রে। গ্রোথ অফ ফরেন ট্রেডের গ্রোথ কি, বৈদেশিক বাণিজ্যের গ্রোথ কি, আমাদের অনুকূলে না প্রতিকূলে, বা বৈদেশিক বাণিজ্য বাড়ছে না কমছে, আমদানি বাড়ছে না রপ্তানি বাড়ছে। তাহলে এই জিনিসগুলো বিবেচনায় নিতে হয়। স্ট্রেংথ অফ ফিনান্সিয়াল মার্কেট কেমন, মানে আর্থিক বাজার এর স্ট্রেংথ কেমন। আর্থিক বাজার আর মূলধন বাজার বলে দুটো কথা আছে, তোমরা ব্যাংকিং এ পড়বে। আর্থিক বাজার বলতে ব্যাংক ব্যবস্থা, এটাকে আর্থিক বাজার বলা হয়, আর মূলধন বাজার বলতে শেয়ার বাজার, যেখানে মূলধন সংগ্রহ করা হয়। স্ট্রেংথ অফ ফিনান্সিয়াল মার্কেট, আমাদের ব্যাংক ব্যবস্থা বা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, এগুলো লিজিং কোম্পানি যারা আছে তাদের স্ট্রেংথ কেমন, তারা লোন দিতে বা অন্যান্য ট্রানজেকশন গুলো স্বচ্ছতা কেমন, সেই স্ট্রেংথ গুলো দেখতে হয়। এক্সচেঞ্জ রেট, বিনিময় হার, অন্য দেশের সাথে আমাদের দেশের মুদ্রার বিনিময় কেমন, যে দেশে আমরা বিজনেস করতে যাব সেই দেশের মুদ্রাকে আমরা বিবেচনায় নেব। আমাদের দেশে যদি বিজনেস করতে হয় তাহলে বিনিময় হারটা ভাবতে হয়। তাহলে আমাদের দেশে মুদ্রাটা হলো ফ্লোটেশন মানি হলো মানে বাজারে ডিমান্ডের উপর আমাদের টাকার মূল্যটা নির্ভর করে। তার মানে আমাদের টাকার মূল্য সরকার নির্ধারণ করে দেয় না। এইটা 2003 সালে এটা ফ্লোটেশন মানি হয়ে গেছে বাংলাদেশের এই মুদ্রাটা। এবং মে মাসে 2003 সালের সম্ভবত মে মাসে এই এটা হয়েছে। তাহলে এক্সচেঞ্জ রেট যেহেতু সরকার নির্ধারণ করে দেয়, অনেক দেশের এক্সচেঞ্জ রেট সরকার নির্ধারণ করে দেয়, আমাদের দেশে দেওয়া হয় না। ডলারের ডিমান্ড, চাহিদা এবং এই টাকার চাহিদা এবং যোগানের উপর, মানে অর্থাৎ হলো ডলার বা বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের উপর আমাদের দেশের মুদ্রার মানটা, দরটা নির্ধারণ করে। তাহলে এই দর যদি বেশি ফ্ল্যাকচুয়েট হয় তাহলে বৈদেশিক বাণিজ্যে প্রভাব পড়ে, তাহলে আমদানি এবং রপ্তানিতে প্রভাব পড়ে এবং প্রভাবিত হয়। তোমরা পরবর্তীতে এই আমদানি রপ্তানি ক্লাস আছে ব্যাংকিং এ, সেখানে আরো ডিটেলস পড়বে। তাহলে এই বিষয়টাও ভাবতে হয়। ইকোনমিক পলিসিস, তাহলে ইকোনমিক পলিসিসের মধ্যে কি ইন্ডাস্ট্রিয়াল পলিসি কেমন, আমার ফিসকাল পলিসি, ফিসকাল রাজস্ব নীতি কি, ঠিক আছে, এবং মনিটারি পলিসি, আর্থিক নীতি সরকারের কেমন, ফরেন ইনভেস্টমেন্ট পলিসি মানে বৈদেশিক বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আকৃষ্টের ক্ষেত্রে আমাদের পলিসিগুলো কেমন, এবং এক্সপোর্ট ইম্পোর্ট পলিসিগুলো কেমন, সেগুলো বিবেচনা নিতে হয়। অর্থনৈতিক পরিবেশের মধ্যে এগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, ফরেন ইনভেস্টমেন্ট পলিসি, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট পলিসিগুলো বিবেচনা নিতে হয়। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো আমরা দেখলাম, এই উপাদানগুলো দ্বারা বিজনেস প্রভাবিত হয়, এই জন্য এটা গুরুত্বের সাথে বিবেচনা করতে হয় এবং বেশি যতগুলো পরিবেশ আছে তার মধ্যে এইটা বেশি মাত্রায় গুরুত্ব দিতে হয়। প্রযুক্তিগত পরিবেশ, প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রযুক্তির যুগে আমরা বসবাস করছি। প্রযুক্তিবিহীন এই যে ক্লাসটা করছো এটাও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। কি বাসা কি বাইরে, সব জায়গায় প্রযুক্তির সঙ্গে যত আমরা অ্যাডাপ্টেশন করতে পারবো, বন্ধুত্ব করতে পারবো, আয়ত্ত আনতে পারবো প্রযুক্তিগুলো, তত তাড়াতাড়ি আমরা ডেভেলপ করব। তাই বিজনেস করতে গেলে প্রযুক্তিগত পরিবেশ, কারিগরি জ্ঞান, গবেষণাধর্মী প্রতিষ্ঠান এবং প্রযুক্তি আমদানি করতে পারি কিনা। এই যে দেখো পাশে আমরা পারমাণবিক চুল্লির বিষয় দেওয়া আছে, বিদ্যুৎ উৎপাদনের বিষয় আছে। তার মানে এটাও প্রযুক্তির মাধ্যমে, নরমাল কয়লা বা গ্যাসের মাধ্যমে বা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে পারমাণবিক চুল্লির মাধ্যমে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি, যেটা রূপপুরে করা হলে আমরা অল্প কষ্টে আমরা সহজে অনেক পরিমাণ বিদ্যুৎ পেতে পারি। বিদ্যুৎ ছাড়া তো অন্য কিছু চলে না। কারিগরি যে কোনো কিছুই চালাতে যাও তা বিদ্যুতের আমাদের দরকার হয়, এনার্জি দরকার হয়। তাহলে কারিগরি জ্ঞান, গবেষণাধর্মী প্রতিষ্ঠান, প্রযুক্তির আমদানি এবং এই প্রযুক্তি রিলেটেড যে উপাদানগুলো, এগুলো হলো প্রযুক্তি পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থী, আইনগত পরিবেশ, আইন সংক্রান্ত বিষয়। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, লয়ের বই এবং হাতুড়ি। জজে কি হলে অর্ডার করে থামাই বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি আইনগত পরিবেশের মধ্যে কি আছে। শিল্প আইন, বিজনেস করতে যাব তাহলে আমার শিল্প আইন দেখতে হবে। বাণিজ্যিক আইন কেমন আছে,
সেটাও আমার দেখার ব্যাপার আছে। আমদানি রপ্তানি আইন সেটাও আমাকে ভাবতে হবে। আয়কর আইন, বিক্রয় আইন, ভ্যাট আইন, এই ধরনের বিজনেস রিলেটেড, বিজনেসকে প্রভাবিত করে এমন সব আইন পরিবেশের উপাদান, এই আইনগুলোকে যথাযথভাবে গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। এই বিবেচনা না করলে আমরা বিজনেসটা প্রভাবিত হয়, ভালো এবং মন্দ হতে পারি। তার মানে হলো এই বিষয়গুলোকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব। আইনগত পরিবেশ, প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক পরিবেশ কোনো দেশই রাজনীতির বাইরে নয়। রাজনৈতিক দলগুলোই ভোটের মাধ্যমে বা বিভিন্নভাবে সরকার গঠন করে এবং এই সরকার গঠন করার পর তারা দেশ চালায়। রাজনীতি ছাড়া কোনো দেশ চলতে পারে না। এখন দেশ চালাতে গেলে রাজনীতির দরকার, রাজনৈতিক দল দরকার, সরকার কাঠামো দরকার। আর এই রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করতে হয়, কারণ এই রাজনৈতিক পরিবেশের উপাদান দ্বারা বিজনেস প্রভাবিত হয়। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থ হলো ঘন ঘন যদি সরকার পরিবর্তন হয় তাহলে স্থিতিশীলতা যদি না থাকে, খুব ঘন ঘন যদি সরকার ব্যবস্থার পরিবর্তন হয় বা সরকারের পরিবর্তন হয়, দলের পরিবর্তন হয়, তাহলে বিজনেস করাটা কঠিন। কারণ এক একটা দলের এক একটা মতাদর্শ থাকে, এক একটা চিন্তা ভাবনা থাকে, সেই মোতাবেক বিজনেস পলিসিগুলো বা আইনগুলো প্রতিফলিত হয়, ইমপ্লিমেন্টেশন হয়। আর সেই মোতাবেক আমাদের বিজনেসম্যান সেগুলো ফলো করতে হয়। রাজনৈতিক দল এবং আচরণ, রাজনৈতিক দলগুলো কেমন, তার আচরণ কেমন, উদারপন্থী, ডানপন্থী বা বামপন্থী এইরকম হয়। উদারপন্থী দল না ডানপন্থী দল, মানে খুব কঠোর বা কঠোর নয়। তাহলে এই রকম ব্যাপার স্যাপারগুলো আমাদের বিবেচনা করতে হয়। রাজনৈতিক দলগুলো যদি খুব উগ্র হয়, বিদেশি পণ্য বর্জন করে, বিদেশি পণ্য ব্যবহার করতে চায় না, তাহলে একরকম বিজনেস। আবার বিষয়টা হলো উদারতা আছে, বৈদেশিক পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে তারা বাধা নিষেধ দেয় না, বা অনেক দেশের ক্ষেত্রে, অনেক দল আছে অনেক দেশের ক্ষেত্রে বিজনেস করতে বাধা বিপত্তির সৃষ্টি করে, আবার অনেকে করে না। তাহলে রাজনৈতিক দলের আচরণ, তারা হরতাল, ধর্মঘট বা বিভিন্ন তার রাজনৈতিক যে অ্যাক্টিভিটিসগুলো, সে অ্যাক্টিভিটিসগুলো হিংসাত্মক কিনা, না উদার কিনা, সহনশীল কিনা। যদি রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিসগুলো হিংসাত্মক হয়, তাহলে এইটা আবার বিজনেসের ক্ষেত্রে প্রভাবিত হয়। হরতালে ভাঙচুর, গাড়ি ঘোড়া বা দোকানপাট বন্ধ থাকলো, তাহলে বিজনেসে প্রভাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এইটাকেও বিবেচনায় করতে হয়। সার্বভৌমত্বের বিষয়টাও ভাবতে হয়। যদি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব কেমন, এই বিষয়গুলো বিবেচনা করতে হয়। যে কোনো দেশে বিজনেস করতে গেলে সার্বভৌমত্বর বিষয়টা, ওই দেশের সার্বভৌমত্ব কেমন সেইটাও বিবেচনা করতে হয়। ওই দেশের আইন শৃঙ্খলাও ভাবতে হয়। রাজনৈতিক অবস্থা বলতে গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক, যে কিছুক্ষণ আগেই বলছিলাম যে অর্থনৈতিক অবস্থা, পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এইরকম আছে। এইরকম রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এই দল আছে। যদি গণতান্ত্রিক দল হয়, রাজনৈতিক ব্যবস্থা হয়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় তারা অনেকটা উদার এবং পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে তারা সাপোর্ট করে। কিন্তু সমাজতান্ত্রিক দল যদি হয়, তারা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু করার চেষ্টা করে। তখন বিজনেসের প্যাটার্ন, সিদ্ধান্ত অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সরকার ব্যবস্থাও একটা বড় ফ্যাক্টর। সেটা সরকার ব্যবস্থা না প্রেসিডেন্সিয়াল, মানে সংসদীয় গণতন্ত্র না প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র, সেটাও একটা ব্যবস্থা। যেরকম আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র, তার মানে প্রধানমন্ত্রী, যেরকম আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল, সেখানে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল দেখলে। তো এইরকম সরকার ব্যবস্থার কারণে রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষমতা পেয়ে থাকে। তো সেই কারণে এই বিজনেসের সিদ্ধান্তগুলো প্রম্পটলি ইমপ্লিমেন্টেশন করার বা আইন প্রয়োগ করার ক্ষেত্রে সেগুলো সুযোগ সুবিধা সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পরিবেশের সৃষ্টি হয়। তো মূল কথা হলো যে আমরা বিজনেস করার ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের যে রকম রাজনৈতিক পরিবেশ আছে, আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ, আমেরিকার রাজনৈতিক পরিবেশ, ইন্ডিয়া, ইউরোপের ইংল্যান্ড বা অন্যান্য দেশের রাজনৈতিক পরিবেশ একরকম নয়। তো
তা এখন মূল বিষয়টা হলো, যে দেশে আমরা বিজনেস করতে যাই না কেন বা যে করুক না কেন, সেই দেশের রাজনৈতিক পরিবেশটা অবশ্যই বিবেচনায় নিতে হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আলোচনা। এখন তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম আমরা বিষয়গুলো লক্ষ্য করি। এখন আমরা যে আলোচনা করলাম, আজকে আমরা দুটি বিষয় আলোচনা করেছি। বিজনেসের ধারণা, বিজনেস ব্যবসায়িক পরিবেশের ধারণা আমরা ব্যাখ্যা করেছি, এবং ব্যবসা পরিবেশের উপাদানগুলো, মোটা দাগে উপাদানগুলো আলোচনা করেছি। এখন আমরা পরবর্তী ক্লাস, আগামী দিনের ক্লাস আমরা করব ব্যবসায়ের ওপর পরিবেশের উপাদানগুলো প্রভাব। তার মধ্যে আজকে অনেকগুলো বলে ফেলেছি। আগামী দিনে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নালের যে ভাগগুলো, ব্যবসা পরিবেশের উপাদানগুলো আমরা সেকশন করে কিভাবে প্রভাবিত করে বিজনেসকে, এগুলো আমরা ডিটেলস দেখব এবং সে নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, অনেকক্ষণ ধরে ক্লাস, দেখি কি কি প্রশ্ন আসছে, একটু দেখান। তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। সময় শেষ ক্লাসের, তারপরে আমি চেষ্টা করছি। আছে কমেন্ট বক্স দেখা যাবে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে, অসুবিধা নেই, দেখাতে হবে না। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে, তোমাদের টাইম শেষ, ক্লাসগুলো আমি শেষ করলাম। তোমরা কমেন্ট বক্সে প্রশ্নগুলো, যদি যে বিষয়গুলো বুঝতে পারোনি সেগুলো লিখে পাঠাও। আমি সামনে ক্লাসে, আগামী বিগত ক্লাসগুলোর মতো ওই প্রশ্নগুলোর আগে উত্তর দিয়ে তারপর নতুন ক্লাস আমি শুরু করব। অনেকক্ষণ ধরে আমার ক্লাস দেখলে এখন সে ক্লাসটা উপভোগ্য হলো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটা ভালো ডেলিভারি দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে সকাল থেকে ক্লাস করছো, তোমরা ক্লান্ত হয়ে আছো, সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমাদেরকে এই জন্য আমি একটা ছবি দিয়েছি, একগুচ্ছ ফুল এবং চা। এই সময় এক কাপ চা পাইলে তোমাদের ভালোই হয়। এখান থেকে তো আর দেওয়া যাবে না, তোমরা যে যেখানে আছো তৈরি করে খেয়ে নাও। তো তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সামনে ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।